প্রিয় শিক্ষার্থী, চাপরাশিয়ার ইসমাইল ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর কারণে চাপরাশিয়ার ইসমাইল ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের কার্যক্রম গ্রহণ করেছে। আশা করি এতে তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি দিলীপ কুমার দাস, প্রভাষক জীববিজ্ঞান, চাপরাশিয়ার ইসমাইল ডিগ্রি কলেজ, কবিরহাট, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 11তম অধ্যায় জিন তত্ত্ব বিবর্তন। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় আমরা শুরু করার আগে কিছু চিত্র দেখো, যেগুলা দেখে তোমরা কিছু বুঝতে পারো কিনা বা এই সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কিনা একটু পর্যবেক্ষণ করলে বুঝতে পারবে জিনিসটা কি বা কোন বিষয় আমরা পড়াচ্ছি। এখানে দেখো 4 জন মানুষের ছবি দেখা যাচ্ছে। একদম শেষের দিকে একদম বয়স্ক লোক, তার থেকে একটু বয়স্ক কম, তারপরে কম, তারপরে ছোট, 4 জেনারেশন এখানে দেখানো হয়েছে। এই ছবিটাতে দেখো একজন মানুষ, সেখান থেকে দেখা যাচ্ছে তার কোষ, নিউক্লিয়াস, ক্রোমোজোম থেকে তার রাসায়নিক উপাদান ডিএনএ এবং তার হেলিক্স গুলো বা সূত্রগুলো দেখা যাচ্ছে। এটাও একটা ক্রোমোজোমের ত্রিমাত্রিক চিত্র। এটা একটা ক্রোমোজোমের ত্রিমাত্রিক চিত্র। এখানে দেখো এই চিত্রের মধ্যে ক্রোমোজোম থেকে তার ডিএনএ থেকে সূত্রগুলো, মানে কিভাবে রেপ্লিকেশনের মাধ্যমে নতুন ডিএনএ অণু তৈরি করে বা ডিএনএ সূত্র তৈরি করে তা দেখানো হয়েছে। এটা একটা দ্বিসূত্রক ডিএনএর খণ্ডিত অংশ। এটা একটা চিত্র, অর্থাৎ কোষের এই যে কোষ, নিউক্লিয়াস, ক্রোমোজোম, সেখান থেকে ডিএনএ স্ট্রাকচার, তারপর আসছে ডিএনএর যে রাসায়নিক যে উপাদানগুলো, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, থায়ামিন ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো দেখানো হয়েছে, জিনগুলো দেখানো হয়েছে। তাহলে আমরা এর আগে যে চিত্রগুলো দেখেছি এর মাধ্যমে আমরা যে বিষয়টা নিয়ে বুঝতে পারলাম, অর্থাৎ আমরা জিন তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় শেষে আমরা, মানে এই পাঠ শেষে আমরা যে বিষয়টা সম্পর্কে বলতে পারবো সেটা হলো বংশগতি কি, জিন তত্ত্ব সম্পর্কে জানতে পারবো, জিন তত্ত্বের জনক কে তার সম্পর্কে জানতে পারবো, মেন্ডেলিজম কি তা বলতে পারবো। প্রথমে আসো, বংশগতি কি। দেখো, আমরা একটা কথা বলে থাকি, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন বলে থাকে শিশুটি তার বাবার মতো, তার মায়ের মতো, নানার মতো বা নানির মতো বা দাদা বা দাদির মতো। এই যে একটা বংশ পরস্পরে তার চেহারা বা আকৃতি আসে, কি এগুলা, অর্থাৎ বংশগতিটা কি। বংশ বিস্তারের মাধ্যমে জীবের বংশধারা অক্ষুণ্ণ থাকে। পিতা মাতা ও পূর্বপুরুষদের বৈশিষ্ট্য ও গুণাবলী বংশ দ্বারা সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়। জীব তার নিজের আকৃতি ও গুণ সম্পন্ন নতুন জীবের জন্ম দেয়। তাই কুকুরের স্বভাব কুকুরের মতো, বাঘের স্বভাব বাঘের মতো। এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মগুলোতে জীবের বৈশিষ্ট্যাবলী সঞ্চারিত হয়। তাই আমরা বলতে পারি যে, অর্থাৎ যেই প্রক্রিয়া পিতা মাতা আকার আকৃতি, চেহারা, গঠন প্রকৃতি, শারীরবৃত্ত, আচরণ ইত্যাদি নানাবিধ বৈশিষ্ট্যগুলো যখন বংশানুক্রমে তাদের সন্তান সন্ততি দেহে সঞ্চারিত হয়, তখন তাকে আমরা বংশগতি বলি, ইংরেজিতে হেরিডিটি বলা হয়। বংশগতি যে কথাটা আমরা বললাম আগে, যে বংশগতি যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা বলেছি, এখন প্রশ্ন হলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে, মানে অর্থাৎ এক বংশধর থেকে আরেক বংশধরে বৈশিষ্ট্যগুলো কিভাবে সঞ্চারিত হয়। যেই উপাদানের মাধ্যমে অথবা যেই রাসায়নিক বস্তুর মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় তা হলো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। অর্থাৎ বড় করে বললে, বড় আকারে বললে ক্রোমোজোম,
আর যদি আমরা আর একটু ক্ষুদ্র আকারে যাই তখন তাকে বলা হয় জিন। তাহলে এখন আসো এই জিন তত্ত্ব সম্পর্কে আমরা এখন জানবো, বা জিন তত্ত্ব বলতে আমরা কি বুঝি। দেখো, জীববিজ্ঞান অনেকগুলো শাখা রয়েছে, তার মধ্যে একটি শাখা হলো জিন তত্ত্ব, অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখা জিনের গঠন, কাজ, বংশ পরস্পরায় সঞ্চালনের ধরন, ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে বংশগতিবিদ্যা বা জিন তত্ত্ব বা ইংরেজিতে জেনেটিক্স বলে। উইলিয়াম ব্যাটসন নামে একজন বিজ্ঞানী 1905 সালে সর্বপ্রথম জেনেটিক্স শব্দটি প্রচলন করেন। এখন প্রশ্ন হতে পারে যে এই জিন তত্ত্বের প্রয়োজনীয়তা কি, অর্থাৎ কেন আমরা এটা পড়ব, আমাদের প্রয়োজনটা কি। দেখো, তোমাদের মধ্যে কেউ যদি কখনো বিদেশে যেয়ে থাকো, তখন সেক্ষেত্রে তার থেকে বিভিন্ন রকমের মানে অর্থাৎ শারীরিক যেই স্যাম্পল নেওয়া হয়, স্যাম্পল নিয়ে এগুলোকে পরীক্ষা করা হয়, অর্থাৎ তার পিতা মাতার সাথে তার মিল আছে কিনা, অর্থাৎ সেখানে ডিএনএ টেস্ট যেটাকে আমরা বলা হয়। তাহলে এখানে আমরা পড়বো যে এই জিন তত্ত্বের ডিএনএটাও কিন্তু জিন তত্ত্বেরই একটা উপাদান, জিনের অর্থাৎ অনেকগুলো জিন মিলে ডিএনএ তৈরি হয়। এখন তাহলে জিন তত্ত্বের প্রয়োজনীয়তা কি আমরা সেই সম্পর্কে এখন জানবো। প্রথম হলো, মানব কল্যাণে নিয়োজিত জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর শাখা হলো জিন তত্ত্ব। জিন তত্ত্বের প্রয়োজনীয়তার বিশেষ কয়েকটি দিক হলো, জিনের প্রয়োজনীয় ঘাটনিক এবং পরিমাণগত পরিবর্তনের মাধ্যমে অধিক ফলনশীল এবং বাড়তি পুষ্টিমান সম্পন্ন উৎকৃষ্ট জাতের ফসল উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস তোমরা পর্যবেক্ষণ করলে দেখতে পাবে, বাজারে যে সকল শাকসবজিগুলো বা ফলমূলগুলো তোমরা পেয়ে থাকো, এগুলা কিন্তু সিজনের বাইরে আমরা পেয়ে থাকি। যেমন আমরা ছোটবেলায় দেখেছি, আজ থেকে মনে করো 20-25 বা তারও আগে, লাউটা সাধারণত শীতকালে আমরা পেতাম, টমেটো আমরা শীতকালে পেতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে লাউটা সারা বছরই পাওয়া যায়। কিন্তু লাউ তো সারা বছরের সবজি না। মূলা আমরা সারা বছর পেয়ে থাকি, ফুলকপি সারা বছর পেয়ে থাকি, শিম পেয়ে থাকি। তাহলে এগুলা কি সারা বছরের সবজি? না, এগুলা কৃত্রিমভাবে অর্থাৎ জিনের তার পরিবর্তন ঘটিয়ে যে সময় সাধারণত উৎপাদন হয়ে থাকে তার বাইরে আমরা উৎপাদন করতে সমর্থ হয়েছি, যার কারণে সারা বছর এই ফসলগুলো বা এই শাকসবজিগুলো পাওয়া যায়। তা একমাত্র সম্ভব হয়েছে জিনের পরিবর্তন সাধনের মাধ্যমে। জিন তত্ত্বের আলোকে সংকরণের মাধ্যমে উন্নত জাতের গৃহপালিত পশু পাখি উদ্ভাবন করা হয়েছে। দেখো, অনেক ধরনের যেমন ধরো আমাদের যে আমরা ব্রয়লার এবং লেয়ারের মুরগিগুলো আমরা খেয়ে থাকি, এগুলো তার জিন পরিবর্তনের মাধ্যমে তৈরি করা হয়েছে। ত্রুটিপূর্ণ জিন অপসারণ, উপযুক্ত জিন প্রতিস্থাপনের মাধ্যমে পরিবেশের সাথে মানানসই, দ্রুত বর্ধনশীল, সুস্থ এবং রোগ প্রতিরোধক্ষম উদ্ভিদ এবং প্রাণী সৃষ্টি করা সম্ভব আছে। প্রিয় শিক্ষার্থী, একটা উদাহরণ দিই তোমাদেরকে। যেমন ঢেঁড়স গাছের কথা চিন্তা করো। আমরা একসময় দেখেছিলাম ঢেঁড়স গাছগুলো ভাইরাস অর্থাৎ মোজাইক ভাইরাসে আক্রান্ত করে খুব একটা ফলন হতো না, দেখা যায় অল্প কয়েকদিনের মধ্যে গাছগুলো মারা যেত এবং ফলনও খুব কম হতো। কিন্তু এখন নতুন জাত উদ্ভাবনের কারণে আমরা এই জিনিসটা দেখে থাকি যে ঢেঁড়স গাছে ওরকম আর মোজাইক রোগ হচ্ছে না, ফলনও ভালো দিচ্ছে এবং মোটামুটি আমরা প্রায় সারা বছরই আমরা ফলন পেয়ে থাকি। তারপর আসে মানুষের বিভিন্ন রোগ, যেমন ক্যান্সার। এই জেনেটিক কারণ উদ্ঘাটন এবং নিরাময় সম্পর্কে মানুষ অত্যন্ত আশাবাদী, অর্থাৎ মানুষের যে ক্যান্সার হয়ে থাকে, বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে, ব্লাড ক্যান্সার, যেমন ব্রেন ক্যান্সার, বোন ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, ইন্টেস্টাইন ক্যান্সার। এই বিভিন্ন ক্যান্সারগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তার জেনেটিক কোনো সমস্যা আছে কিনা, জিনের কোনো সমস্যা আছে কিনা, এই সকল বিষয় নিয়ে গবেষণা চলছে এবং চেষ্টা করছে বিজ্ঞানীরা যে এগুলা বের করার জন্য এবং আবিষ্কার করার জন্য। যদি তারা সফল হয় তাহলে আমাদের যে মরণ ব্যাধি, মনে করে ক্যান্সার, যে আমরা একটা স্বাভাবিক ব্যাপার লোক সমাজে আমাদের একটা প্রচলন আছে যে ক্যান্সার যার নাই কোনো অ্যান্সার, যে চেষ্টা করছে বিজ্ঞানীরা, যদি তারা সফল হয় তাহলে ক্যান্সারের কারণে অর্থাৎ যে জিনের কারণে ক্যান্সারটা হচ্ছে সেই অসুস্থ জিনকে অপসারণ করে আমরা সেখানে সুস্থ জিন প্রতিস্থাপন করে ক্যান্সার রোগটাকে আমরা নিরাময় করতে পারবো। তারপর আসো অণুজীবের জেনেটিক পরিবর্তন ঘটিয়ে
এগুলোর সংক্রমণ ক্ষমতা রহিত করা হচ্ছে। অণুজীবের পরিবর্তন ঘটিয়ে এগুলোর সংক্রমণ ক্ষমতা রহিত করা হচ্ছে। অর্থাৎ যে বিভিন্ন জীবাণুর কারণে যেই সকল রোগগুলো ঘটছে, যেমন এখন চিন্তা করো করোনা ভাইরাসের কথা। করোনা ভাইরাস এটা হলো SARS-2 ভাইরাস। এটা 2003 কি 4 এর দিকে চীনে প্রথম দেখা গেছে SARS-1 নামে। এবছর এটাকে SARS-2 নাম না দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাম দিল করোনা কোভিড-19। তো এই ভাইরাসটা কিন্তু SARS-2 আরেকটা ভ্যারাইটি, অর্থাৎ এটা তার জিন পরিবর্তনের মাধ্যমে তার সংক্রমণ ক্ষমতা সে বৃদ্ধি করেছে। তো এখন যদি এইভাবে মানে অর্থাৎ একটা ভাইরাস বা একটা জীবাণু যখন তার জিনগুলা পরিবর্তন করে, এই পরিবর্তনটাকে রোধ করার চেষ্টা করতেছে, এবং আর রোধ করার জন্য যে বিষয়টা আমাদের আগে জানা দরকার তা হলো জিন তত্ত্ব, অর্থাৎ তার জিনের বিন্যাস বা তার জেনেটিক ভ্যারিয়েশন গুলো বা জিনের অবস্থানটা জানা দরকার আছে। যদি না জানি তাহলে আমরা এই রোগগুলো প্রতিরোধ করতে পারবো না। অপরাধী শনাক্তকরণে, পিতৃত্ব কিংবা মাতৃত্বের সম্পর্ক যাচাইয়ে জিন তত্ত্বের জ্ঞান প্রয়োগ করা হচ্ছে। একজন অপরাধী সে একজন মানুষকে খুন করলো, খুন করার পরে সে চলে গেল, কেউ তার দেখলো না। কিন্তু দেখা গেল যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং বা বিভিন্ন তথ্য সংগ্রহকারী সংস্থা ওরা ওখান থেকে কিছু স্যাম্পল নিলেন, নিয়ে তারা মিলিয়ে দেখলেন যে এই ডিএনএটা সাথে কোন ব্যক্তির ডিএনএ মিল রয়েছে। যদি মিল পাওয়া যায় তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই লোকটা এই খুনের জন্য দায়ী বা এই অপরাধের জন্য দায়ী। পিতৃত্ব, পিতৃত্ব বলতে যেমন ধরো একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার পিতা কে, অথবা দুইজন ব্যক্তি যদি সেখানে দাবিদার হয় তখন তার পিতা কে, তখন সেটাকে নির্ণয় করার জন্য আমরা এখানে ডিএনএ টেস্ট করতে পারি বা জিনের মাধ্যমে আমরা সেটা বের করতে পারি। মাতৃত্বের ব্যাপারেও তাই। শ্রেণীবিন্যাসকরণে, প্রাণীদের বিভিন্ন ট্যাক্সনে স্থাপন করতে ও জাতিতাত্ত্বিক বিশ্লেষণে জিন তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন দুটো প্রাণী যদি আমরা পেয়ে থাকি, তাদেরকে আমরা কোন শ্রেণীতে বা অথবা কোন ভাগে কোন বিভাগে আমরা অন্তর্ভুক্ত করব, তার জন্য দেখা যায় কাছাকাছি যদি মিল থাকে তখন আমরা বলি যে না এটাকে এই গ্রুপে অথবা এই শ্রেণীতে এদেরকে স্থাপন করো। এই জন্য আমাদের দরকার জিন তত্ত্বের জ্ঞান। এই জিন তত্ত্ব নিয়ে যিনি প্রথম গবেষণা করেছিলেন বা উনি এটা নিয়ে আলোচনা করেছিলেন, পর্যালোচনা করেছিলেন, তিনি হলেন মেন্ডেল। এখন আসলে মেন্ডেল কে ছিলেন? জিন তত্ত্বের জনক বলে পরিচিত গ্রেগর জোহান মেন্ডেল ছিলেন অস্ট্রিয়া, এটাই মধ্য ইউরোপের একটা দেশের নাম। অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন। তিনি দীর্ঘ 7 বছর বিভিন্ন মটরশুঁটি গাছের উপর নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতির দুটো সূত্র আবিষ্কার করেন। আমি আমার এই লেসনে হয়তো সূত্র দুটি নিয়ে আমরা আলোচনা করব না, পরবর্তী লেসনে আমরা আলোচনা করব। তারপরে বলে রাখি এই সূত্র দুটির একটিকে বলা হয় স্বাধীনভাবে মিলনের সূত্র, আর একটাকে বলা হয় পৃথকীকরণের সূত্র। এই দুটো সূত্রকেই মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম বলে আখ্যায়িত করা হয়। মেন্ডেল প্রদত্ত তত্ত্ব বর্তমান জিন তত্ত্বের ভিত্তি হিসাবে গণ্য করা হয়েছে। দেখো, আমরা উদ্ভিদের শ্রেণীবিন্যাস যখন পড়েছি তখন সেখানে আমরা জেনেছি সারা পৃথিবীতে প্রায় 5 লক্ষ প্রজাতির উদ্ভিদ রয়েছে। এখন এতগুলো উদ্ভিদ থাকতে মেন্ডেল কেন মটর গাছ বেছে নিলেন, এর কারণটা কি, সে বিষয়গুলো আমরা এখন জানবো। দেখো, মটর গাছ একবর্ষজীবী। একবর্ষজীবী কাকে বলা হয় সেটা শ্রেণীবিন্যাস পড়তে গিয়ে ওই ক্লাসে আমি আলোচনা করেছিলাম। অর্থাৎ যে সকল উদ্ভিদ 1 বছরের কম সময়ের মধ্যে তার অঙ্গজ বৃদ্ধি ঘটে, ফুল ফল দেয় এবং এক সময় তার বীজ উৎপাদনের মাধ্যমে মারা যায়, তখন তাকে বলা হয় একবর্ষজীবী। মটর গাছও ঠিক তাই, অর্থাৎ এটা 1 বছরের কম সময় বেঁচে থাকে, অর্থাৎ একবর্ষজীবী হয়, খুব সহজে বাগানে বা টবে লাগানো যায়। মটর গাছের প্রতিটি জনু অর্থাৎ প্রতিটি বংশের জনুর আয়ুষ্কাল অল্প হয়, খুব অল্প সময়ের মধ্যেই সংকরায়ন পরীক্ষার ফলাফল পাওয়া যায়। মটর ফুল উভয়লিঙ্গ হয়, সহজে স্বপরাগায়ন ঘটে। মটর ফুল স্বপরাগী হয়, বাইরে থেকে কোনো চারিত্রিক বৈশিষ্ট্য মিশতে পারে না, অর্থাৎ নিজেই নিজের পরাগায়ন ঘটায়। ফুলগুলো আকারে বড় হয়, সহজেই পরপরাগায়ন ঘটানো যায়। সংকরায়নের ফলে সৃষ্ট বংশধরগুলো উর্বর হয়ে থাকে।
মেন্ডেলের সফলতার কারণ কি? কিভাবে তিনি সফল হয়েছিলেন এই মটর গাছের উপরে? তিনি মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। এই গাছের সফর আগে ফুলের বিশেষ ঘটনার জন্য বিপরীত পরাগায়নের সম্ভাবনা কম থাকায় পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা ছিল খুব কম। তিনি বিভিন্ন পরীক্ষায় যেসব উদ্ভিদ ব্যবহার করেছিলেন সেগুলো ছিল খাঁটি, অর্থাৎ হোমোজাইগাস। হোমোজাইগাস শব্দটা সম্পর্কে তোমরা বা হোমোজাইগাস শব্দটি তোমাদের কাছে নতুন। এই বিষয়টা নিয়ে আমরা আরেকটু পরে আলোচনা করব। হোমোজাইগাস কি একটু এখন মনে রাখো। অর্থাৎ যে উদ্ভিদগুলো, যে মটর গাছগুলো তিনি ব্যবহার করেছিলেন এগুলো সবগুলো ছিল হোমোজাইগাস। তার বিভিন্ন পরীক্ষায় প্রতি জোড়া জিনের একটি জিন অন্য জিনের উপরে সম্পূর্ণ প্রকট ছিল। মটরশুঁটির ডিপ্লয়েড কোষে 7 জোড়া ক্রোমোজোম আছে। তোমরা জানো আমাদের বা মানবদেহের ক্রোমোজোম সংখ্যা কত? 46টি, অর্থাৎ 23 জোড়া। তাহলে মটরশুঁটি গাছে আছে কতগুলো? 7 জোড়া। মেন্ডেল যে 7 জোড়া চরিত্র নিয়ে কাজ করেছিলেন সেগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত বলে কোনো লিঙ্কেজ সংক্রান্ত ঝামেলা ঘটেনি। সংকরায়ন করার আগে তিনি বারবার উদ্ভিদগুলোর বিশুদ্ধতা পরীক্ষা করেছিলেন। মেন্ডেল অত্যন্ত সতর্কতা ও নিষ্ঠার সাথে তার গবেষণার ফলাফল লিপিবদ্ধ করেছিলেন যাতে কোনো ভুল না হয় এবং পরবর্তী পর্যায়ে তার ফলাফলগুলো কাজে লাগানো যায়। গাণিতিক পদ্ধতিতে মেন্ডেল তার ফলাফলের অর্থপূর্ণ ব্যাখ্যা করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আমরা এই লেসনগুলো মানে কিছুক্ষণ আগে বলেছি যে কিছু প্রকট বৈশিষ্ট্য, হোমোজাইগাস, জিন, তারপর লোকাস, এই সকল বেশ কিছু শব্দের কথা আমরা বলেছিলাম, কিন্তু এই শব্দগুলো সম্পর্কে তোমাদের তেমন কোনো ধারণা নেই। আমরা অর্থাৎ এই শব্দগুলো নিয়ে অর্থাৎ জিন তত্ত্ব পড়তে গেলে যেই সকল শব্দগুলো আমাদের সামনে আসে এই শব্দগুলো যদি আমরা আগে না জানি বা আমাদের ধারণা না থাকে তাহলে আমরা জিন তত্ত্বের পুরো ব্যাখ্যাটা সম্পর্কে আমাদের ধারণা থাকবে না বা আমরা বুঝতে পারবো না। তো যে শব্দগুলো নিয়ে আমরা আলোচনা করব সেই শব্দগুলো আমরা ধারাবাহিকভাবে আসছি। প্রথম কথা হলো ফ্যাক্টর বা জিন। জিন কাকে বলা হয়? আমরা একটু বড় অংশে যাই। একটা কোষকে যদি আমরা মানে পর্যবেক্ষণ করি তখন সেখানে আমরা কোষের মধ্যে দিয়ে থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের নিচে রয়েছে প্রোটোপ্লাস্ট, সেখানে রয়েছে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে আবার উপাদান রইল 4টা: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলোকে আরেকভাবে ক্রোমোজোম বলা হয়। তো ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো যখন আমরা বিশ্লেষণ তখন সেখানে দেখতে পাই ডিএনএ। এই ডিএনএ একটা ক্ষুদ্রতম অংশ যা জীবের বৈশিষ্ট্য গতি বা জীবের বংশগতির মৌলিক ভৌত এবং কার্যিক একক, এবং এক জেনারেশন থেকে অর্থাৎ এক বংশধর থেকে আরেক বংশধরে বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যায়। ক্রোমোজোমের যেখানে জিনগুলো অবস্থান করে, ক্রোমোজোমের যে স্থানে জিনগুলো অবস্থান করে তাকে বলা হয় লোকাস। একটি নির্দিষ্ট জিনের এলিলগুলো সমসস্ত ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে। এখানে দেখো কতগুলো শব্দ আছে, যেমন এলিলের কথা বললাম আমরা, সমসস্ত ক্রোমোজোম। সমসস্ত ক্রোমোজোম কাকে বলে? পিতা ও মাতা থেকে আগত যেই সকল ক্রোমোজোমের আকার, আকৃতি এবং জিনের বিন্যাস প্রায় একই ধরনের তাদেরকে বলা হয় সমসস্ত ক্রোমোজোম। এলিলটা আমরা পরে আলোচনা করছি। তারপর আসে এলিলের কথা, আমরা এলিল বা এলিলোমর। সমসস্ত ক্রোমোজোমের জোড়ার নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অপরটির এলিল বলে। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস তোমরা জানবে যে কোনো বৈশিষ্ট্য, যেমন চুলের রং, চোখের রং, চামড়ার বা ত্বকের রং, লম্বা, খাটো, মোটা, সরু, যে সকল বৈশিষ্ট্যগুলো আমরা দেখে থাকি সাধারণত একটা জীবের, এই প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দায়ী হলো এক জোড়া জিন। এই জিন দুটি তোমার হোমোজাইগাস হতে পারে, হেটেরোজাইগাস হতে পারে, অর্থাৎ একই রকম হতে পারে, বিপরীতধর্মী হতে পারে। এই জিন জোড়া একটিকে অপরটির এলিল বলা হয়। যদি জিন জোড়া দুটি যদি ক্যাপিটাল লেটার আমরা সাধারণত এগুলো উল্লেখ করে থাকি, অর্থাৎ যে জিনগুলো প্রকট, অর্থাৎ যেই দুটো বৈশিষ্ট্য যখন একত্রিত হওয়ার পর যে বৈশিষ্ট্যটা বাইরে প্রকাশিত হয় সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। তো যে আমরা এখানে লেসনের মধ্যে উল্লেখ করার সময়, কথা বলার সময়
যে প্রকট বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে সাধারণত তার জন্য দায়ী যে বর্ণগুলো আমরা ব্যবহার করি ওই বর্ণগুলোকে আমরা বড় হাতের চিহ্ন দিয়ে ব্যবহার করে থাকি। যেমন এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা দিয়েছিলাম যে টি টি আর একটা হলো ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ এখানে হলো হোমোজাইগাস, অর্থাৎ দুটো জিন একই রকম আর এখানে দুটো জিন ভিন্ন রকম। তারপরে আসো হোমোজাইগাস কাকে বলা হয়। আমরা আগে বলেছিলাম কোন জীবের একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য দুটো জিন রয়েছে। জিন জোড়া যদি একই রকম হয়ে থাকে তখন অর্থাৎ সেটা ক্যাপিটালও হতে পারে স্মলও হতে পারে। যদি একই রকম অর্থাৎ সম আকৃতির হলে তখন তাকে আমরা বলবো হোমোজাইগাস। আর যদি অসম আকৃতির হয় অর্থাৎ একটা বড় একটা ছোট হাতের তখন এটাকে বলবো আমরা হেটারোজাইগাস। প্রকট বৈশিষ্ট্য দেখো 5 নম্বর পয়েন্টে আসো, হেটারোজাইগাসের কথা বলি। এখানে জিন দুটো দেখা যাচ্ছে, একটা হলো ক্যাপিটাল টি একটা হলো স্মল টি। এর অর্থ হলো এই বিষয়টা নিয়ে আমি তোমাদেরকে হালকা একটা ধারণা দিই। লম্বা যেমন মেন্ডেল লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের সাথে খাটো বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের ক্রস করানোর মাধ্যমে অর্থাৎ মিলনের মাধ্যমে প্রথম বংশধরে যে উদ্ভিদটা আমরা পেয়ে থাকি তার জিনোটাইপ হলো ক্যাপিটাল টি স্মল টি। অর্থাৎ এখানে লম্বা এবং খাটো দুটো বৈশিষ্ট্যের উপস্থিত থাকে, তবে তার মধ্যে যেহেতু লম্বা বৈশিষ্ট্যটা খাটো বৈশিষ্ট্যের উপরে প্রকট এই জন্য উদ্ভিদটি হয়ে থাকে লম্বা। তো এক্ষেত্রে এই হেটারোজাইগাসের মানে অর্থাৎ ওই সংকর জীবের যে জিন দুটি রয়েছে একটা লম্বা একটা খাটো এই জন্য এটাকে হেটারোজাইগাস বলা হয়, অর্থাৎ দুটো জিন একই রকম নয়। আর প্রকট বৈশিষ্ট্য হলো যে দুটো বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছে এর মধ্যে যে বৈশিষ্ট্য বাইরে প্রকাশিত হবে এটা হলো তার প্রকট বৈশিষ্ট্য। তারপরে আসো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। হেটারোজাইগাস জীবে দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে বা দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপাদান একত্রে থাকলেও যে বৈশিষ্ট্যটি বাইরে প্রকাশিত হয় তাকে বলা হয়, আমরা আগে বলেছিলাম প্রকট বৈশিষ্ট্য, যেটা প্রকাশিত হয় না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমরা কিছুক্ষণ আগে বলেছি যে F1 জেনারেশন লম্বা এবং খাটো দুই ধরনের বৈশিষ্ট্যের সমন্বয় ঘটলেও কিন্তু লম্বা বৈশিষ্ট্যটি বাইরে প্রকাশিত হয় কিন্তু খাটো বৈশিষ্ট্য বাইরে প্রকাশিত হয় না। এখানে খাটো বৈশিষ্ট্য হলো প্রচ্ছন্ন। ফিনোটাইপ একটা জীবকে আমরা যা তার বৈশিষ্ট্যগুলো দেখছি, অর্থাৎ সোজা কথা হলো জীবের বাহ্যিক লক্ষণকে বলা হয় ফিনোটাইপ। যেমন জীবের আকার আকৃতি, লম্বা খাটো বর্ণ ইত্যাদি। জিনোটাইপ কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য যে জিন জোড়া রয়েছে তাদেরকে বলা হয় জিনোটাইপ। এই জিনোটাইপ দুটি হোমোজাইগাস হতে পারে হেটারোজাইগাসও হতে পারে। এরপর আসো প্যারেন্টাল জেনারেশন ও অপৃত্য বংশ। কোন ক্রসে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল অপারেশন বলে, অর্থাৎ প্রথম মনে করে যেখানে পিতা এবং মাতার মাধ্যমে ক্রসের মাধ্যমে যারা বা প্রথম জেনারেশন তৈরি হওয়ার আগে যারা অংশগ্রহণ করে ক্রসে তখন তাদেরকে বলা হয় প্যারেন্টাল জেনারেশন। এটাকে আমরা P1 দ্বারা উল্লেখ করে থাকি। আর তাদের থেকে উৎপন্ন অর্থাৎ উৎপন্ন সন্তান সন্ততিকে প্রথম অপত্য বংশ বা F1 জনু আমরা বলে থাকি। আর F1 জনুর সন্তান সন্ততির মধ্যে দ্বিতীয় F1 জনুর সন্তান সন্ততির মধ্যে ক্রস করানোর মাধ্যমে দ্বিতীয় যে জেনারেশনটা আমরা পেয়ে থাকি এটাকে বলা হয় F2 জনু। সাধারণত এটা উদ্ভিদে করা হয়, প্রাণীতে নয়। এরপর আসো এক সংকর বা মনোহাইব্রিড ক্রস কাকে বলা হয়। জীবে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, যেমন লম্বা এবং খাটো, মানে লম্বা একটা বৈশিষ্ট্য খাটো একটা বৈশিষ্ট্য, তাহলে কয় জোড়া বৈশিষ্ট্য হলো এক জোড়া বৈশিষ্ট্য এবং একটা আরেকটা বিপরীত, অর্থাৎ লম্বার বিপরীত হলো খাটো। এরকম জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরায়ন করা হয় বা ক্রস ঘটানো হয় তাকে বলা হয় এক সংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস। যেমন কালো বাদামি বর্ণের গিনিপিগের মধ্যে আমরা মনোহাইব্রিড ক্রস করতে পারি, করে আমরা দ্বিতীয় বংশধরে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অনুপাত সাধারণত আমরা 3:1 পেয়ে থাকি। মেন্ডেল তার প্রথম সূত্রটি এক সংকর ক্রসের উপর ভিত্তি করে প্রণয়ন করেছিলেন। তারপর আসে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস, অর্থাৎ জীবের দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যদি সংকরায়ন করা হয় তখন তাকে বলা হয় ডাইহাইব্রিড বা দ্বিসংকর ক্রস। যেমন কালো বর্ণ ও ছোট লোমদারে, কথা বুঝিও যে কালো বর্ণ তার কালো বর্ণটা কি কালো, লোমের আকার কেমন ছোট, তাহলে এক জোড়া হলো। আবার আরেকটা
বৈশিষ্ট্য, আরো দুটো বৈশিষ্ট্য সমান হলো, অর্থাৎ বাদামি বর্ণ লম্বা লোম। একটা গিনিপিগের হলো কালো বর্ণ লম্বা ছোট লোম, আর একটা গিনিপিগ হলো বাদামি বর্ণ লম্বা লোম যুক্ত। গিনিপিগের মধ্যে যখন আমরা ক্রস করি তখন দ্বিতীয় বংশধরে আমরা তাদের মধ্যে সংকরণের মাধ্যমে অর্থাৎ ক্রসের মাধ্যমে আমরা 4 ধরনের গিনিপিগ পেয়ে থাকি। তাদের যাদের অনুপাত হবে 9 অনুপাত, অর্থাৎ 9 অনুপাত 3 অনুপাত 3 অনুপাত 1। এই 4 ধরনের বৈশিষ্ট্য সমন্বিত সন্তান সন্ততি আমরা পেয়ে থাকি। এরপরে আসা টেস্ট ক্রস। দেখো F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃ অর্থাৎ প্যারেন্টাল সাথে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে ক্রস ঘটানো হয়। এই ক্রস ঘটানোকে বলা হয় টেস্ট ক্রস। এভাবে F1 বংশধর বা F2 জনুর জিনোটাইপ বের করা হয়। যেমন সংকরণ লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ খাটো মটর গাছের সংকরণের ঘটলে এদের ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত হবে 1 অনুপাত 1। প্রাণীতে সাধারণত এই ধরনের সংকরণ অর্থাৎ টেস্ট ক্রসটা করানো হয় না, এটা সাধারণত উদ্ভিদে হয়ে থাকে। ব্যাক ক্রস। F1 জেনারেশনে যে উদ্ভিদ বা জীবগুলো আমরা পেয়ে থাকি এই উদ্ভিদগুলো হেটারোজাইগাস জীবের সাথে অর্থাৎ F1 জনুর হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ বা মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরণ করানোকে বলা হয় ব্যাক ক্রস। এরপর আসা জেনোম কাকে বলা? জীবের একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত আমরা যতগুলো জিনিস জেনেছি, যেমন বংশগতি কি, জিন তত্ত্ব কি, মেন্ডেল মটরশুঁটি কেন নিয়েছিলেন, সফলতার কারণ কি, বেশ কিছু শব্দ, জিন তত্ত্বের বেশ কিছু শব্দ সম্পর্কে আমরা জেনেছি। এই বিষয়গুলো সম্পর্কে তোমরা বই নিয়ে বাড়িতে পড়বে এবং আরো একটু জানবে। তো তোমাদের বাড়িতে যে বিষয়গুলোর উপর আমি গুরুত্ব দেব সেখানে কিছু কাজ তোমাদেরকে আমি দিয়ে থাকবো। সেটা হলো জিন তত্ত্বের প্রয়োজনীয়তা কি এবং মেন্ডেলের সফলতার কারণ কি। তোমাদের এই বিষয়ে তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, যে পাঠের উপরে তোমরা কোনো জিনিস বুঝতে পারো না, তাহলে কমেন্ট বক্সে তোমরা উল্লেখ করবে, আমি সেখানে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে আজ এখানে রাখি। ধন্যবাদ।